চলে গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো। শনিবারই অন্ত্যেষ্টিক্রিয়া এই মহানায়কের। কমরেডের মৃত্যুতে শোকাগ্রস্ত হাভানার জনগণ। কাশ্মীর ইস্যু অন্তর্ভুক্ত করে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। প্রতিবেশীদের বিরুদ্ধে না লেগে পাকিস্তানকে সন্ত্রাস দমনের লড়াইয়ে নামার আহ্বান মোদির। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করল নির্বাচন কমিশন। নতুন প্রশাসনের আরও 2 সদস্যের নাম ঘোষণা ট্রাম্পের। এবং সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে আবারও হাসপাতালে বিমান হামলার অভিযোগ। আলেপ্পা ও দুমায় রুশ বিমান অভিযান জোরদার। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। স্থানীয় সময় শুক্রবার রাতে 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কিউবার সাধারণ জনগণও তাদের প্রিয় নেতার মৃত্যুতে শোকাগ্রস্ত হয়ে পড়েছে। শনিবারের মধ্যেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। ফিদেল ক্যাস্ট্রো রুশ কিউবার বিপ্লবকালীন কমান্ডার ইন চিফ ফিদেল ক্যাস্ট্রো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। শনিবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর এই ঘোষণার পরই বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয় সমাজতান্ত্রিক কিউবার জনক ফিদেল কাস্ট্রোর মৃত্যুর খবর। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা না গেলেও স্থানীয় সময় শনিবারের মধ্যেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গত আগস্টে তাকে সবশেষ জনসমক্ষে দেখা যায়। এর আগে গত এপ্রিলে কমিউনিস্ট পার্টির সম্মেলনে শেষ ভাষণ দেন তিনি। ফিদেল কাস্ট্রোর চলে যাওয়ায় শোকাগ্রস্ত হয়ে পড়েছেন কিউবার জনগণ। ফিদেল না থাকলেও তার চেতনা বহন করে চলার কথা জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। প্রিয় নেতার চলে যাওয়ার খবরে খুবই খারাপ লাগছে, কিন্তু এর সত্য যে তাকে চিরদিন ধরে রাখা যাবে না। তিনি যা আমাদের দিয়ে গেছেন তাই যথেষ্ট। ফিদেল ক্যাস্ট্রো আর ফিরবেন না, কিন্তু তার চেতনা ও মতাদর্শ সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। প্রায় অর্ধ শতাব্দীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ফিদেল ক্যাস্ট্রোর অভাবনীয় নানা সাফল্য থাকলেও ভিন্ন মতাবলম্বীদের ওপর চরম দমন পীড়নের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এদিকে কিউবার শক্তিশালী বিপ্লবী নেতার মৃত্যুতে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোকে ফোন করে সমবেদনা জানিয়ে ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার কথা জানান। শোক প্রকাশ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নাইতো সহ বিভিন্ন দেশের নেতারা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে এক বার্তায় কিউবানদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ফিদেল ক্যাস্ট্রোকে বিংশ শতাব্দীর কিংবদন্তি নেতা ও মহৎ বন্ধু বলে উল্লেখ করেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আমি লাতিন আমেরিকার বন্ধুদের এবং সারা বিশ্বকে বলতে চাই, কিউবার জনগণ বিজয়ী হবেই। 2016 সালে কিউবার কমিউনিস্ট পার্টির 7ম কংগ্রেসে বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর ভাষণের অংশ এটি। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে মৃত্যুর খবর জানানো হয় 1959 সালের দুনিয়া কাঁপানো কিউবা বিপ্লবের এই মহানায়কের। সমাজতান্ত্রিক বিপ্লবের প্রবাদ পুরুষ কমরেড ফিদেল ক্যাস্ট্রো, পুরো নাম ফিদেল আলেকজান্দ্রো ক্যাস্ট্রো রুজ। 1926 সালের 13ই আগস্ট কিউবার পূর্বাঞ্চলে স্পেনীয় বংশোদ্ভূত এক অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর এই মহানায়ক। 50-এর দশকে কিউবায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সকল পথ তখন অবরুদ্ধ ফুলগেস্টু বাতিস্তার সামরিক স্বৈরশাসনে। গণমানুষের মুক্তির কঠিন লড়াইয়ে নামেন হাভানা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী ও দেশসেরা স্কুল অ্যাথলেটের পুরস্কার পাওয়া তুখোর খেলোয়াড় ক্যাস্ট্রো। বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অর্জন করার প্রত্যয়ে 1953 সালে একটি সশস্ত্র দল নিয়ে মানকাডা আর্মি ব্যারাকে হামলা চালান ক্যাস্ট্রো। দুর্ভাগ্যক্রমে ব্যর্থ হয় হামলা। গ্রেফতার করা হয় ক্যাস্ট্রোকে। বিচারে তার 15 বছরের কারাদণ্ড হলেও প্রবল জনসমর্থনের কারণে 2 বছরের মাথায় তাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার। 1955 সালের মাঝামাঝি ছোট ভাই রাউল ক্যাস্ট্রোর মাধ্যমে বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে পরিচয় হয় ফিদেল ক্যাস্ট্রোর। চির সংস্পর্শে এসে ফিদেল ক্যাস্ট্রো ক্রমান্বয়ে মার্ক্সবাদী বিপ্লবী হয়ে ওঠেন। 1958 সালে ক্যাস্ট্রো সশস্ত্র গেরিলা বাহিনীর হাতে প্রাণ হারায় জেনারেল বাতিস্তার প্রায় 1000 সেনা। এরই ধারাবাহিকতায় 1959 সালের 9 জানুয়ারি রাজধানী হাভানার নিয়ন্ত্রণভার গ্রহণ করে ফিদেল ক্যাস্ট্রোর গেরিলারা। সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে কিউবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ক্যাস্ট্রো। তৎকালীন সমাজতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব দেয়া সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে ক্যাস্ট্রো ও কিউবার।
1962 সালে শীতল যুদ্ধ যখন তুঙ্গে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মারাত্মক সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর এতে পরমাণু যুদ্ধের ঝুঁকি চূড়ান্ত আকার ধারণ করে। এই সংকটকালীন সময়েও কিউবাকে দক্ষ হাতে নেতৃত্ব দেন ফিদেল ক্যাস্ট্রো। 1965 সালে কমিউনিস্ট পার্টি অব কিউবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছায় কিউবার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে 2006 সালে ক্ষমতা হস্তান্তর করেন ছোট ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে। বিপ্লবী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ফিদেল ক্যাস্ট্রো। 80-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পুরো সমাজতান্ত্রিক বিশ্বে যখন নতুন করে পুঁজিবাদের উত্থান ঘটে, তখনও ফিদেল ক্যাস্ট্রো একা সমাজতন্ত্রের ঝান্ডা উঁচিয়ে ধরে কিউবাকে তার বিপ্লবের পথেই ধরে রাখেন। জাহিদুর রহমান, সময় সংবাদ। বৈষম্যহীন সমাজ গঠনে বিশ্ব সম্প্রদায়কে শান্তির বার্তা দিয়ে গেছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো। এমন নেতার চলে যাওয়া বিশ্ববাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, হানাহানি, ভেদাভেদ আর সংকট মুক্ত একটি সমাজ গঠনে তার রেখে যাওয়া আদর্শ হতে পারে সবার জন্য অনুকরণীয়। তার মৃত্যু আমাদেরকে খুব আহত করে, সারা পৃথিবীর মানুষই আহত বোধ করবেন, কারণ তিনি নিজের এক জীবনে একটা ছোট্ট দেশের মানুষ হয়ে তিনি সারা বিশ্বের অসংখ্য মানুষের স্বপ্ন ধারণ করেছিলেন। সেটা হচ্ছে ফিদেল ক্যাস্ট্রোর সবচেয়ে বড় দিক। তরুণ বয়সে যে বিপ্লবী যাত্রা শুরু করেছিলেন, যে পোশাক পরেছিলেন, সেই পোশাক পরে সেই বিপ্লবী যাত্রা নিয়েই তিনি জীবন শেষ করেছেন। কিউবার শক্তিশালী বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শোকের বিপরীত চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে উল্লাস করতে দেখা যায় কমিউনিস্ট বিরোধী মার্কিনীদের। 1959 সালের বিপ্লবের পর বাতিস্তা সরকার সমর্থকদের ফ্লোরিডার মায়ামিতে বিতাড়িত করা হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র কিউবার কমিউনিস্ট বিরোধীদের সবসময় স্বাগত জানিয়ে আসছে। আর সমাজতন্ত্র বিরোধী সেই চেতনা থেকেই শনিবার রাতে কিউবার নেতার মৃত্যুর খবরে উল্লাস প্রকাশ করে মায়ামির অধিবাসীরা। কাশ্মীর ইস্যুকে অন্তর্ভুক্ত করে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ। তবে যে কোনো সময় ভারতীয় হামলা রুখে দেওয়ার সামর্থ্য পাক সামরিক বাহিনী রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে সীমান্তে সহিংসতার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিবেশীর বিরুদ্ধে নয়, পাকিস্তানিদের উচিত সরকারকে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই বাধ্য করা। ভারতের সেনাদের গোলাবর্ষণে 12 পাকিস্তানি নিহতের প্রতিবাদ ও কাশ্মীর সীমান্তে সহিংসতার নিন্দা জানিয়ে শুক্রবার পাকিস্তানের লাহোর, করাচি ও ইসলামাবাদে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। রাজনৈতিক গোষ্ঠী জামাতুদ দাওয়ার আয়োজনে এই প্রতিবাদে যোগ দেয়া পাকিস্তানিরা ভারতীয়দের একের পর এক হামলার জন্য সরকারের নীরবতাকে দায়ী করে। পাকিস্তানের উচিত চুপ করে না থেকে ভারতীয় হামলার কঠোর জবাব দেয়া, যেন তারা কখনো অন্য দেশে আগ্রাসন চালানোর সাহস না করে। এই অবস্থার মধ্যেই শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার একটি রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ। ভারতের আলোচনার প্রস্তাবে কাশ্মীর বিষয় অন্তর্ভুক্ত না থাকলেও সারতাজ আজিজ বলেন, কাশ্মীর ইস্যুকে আলোচনায় রেখেই নয়াদিল্লির সঙ্গে বৈঠকে বসতে চান তারা। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার বিষয়ে ভারতের সম্পৃক্ততার ভিডিও চিত্র ও অন্যান্য তথ্য প্রমাণ জাতিসংঘের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। আমরা যে কোনো সময় আলোচনায় প্রস্তুত, তবে অবশ্যই কাশ্মীরকে অন্তর্ভুক্ত করতে হবে। কাশ্মীরে ভারত সরকারের দমন পীড়নের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশকে জানিয়েছি আমরা। সংসদে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের যে কোনো আগ্রাসন রুখে দিতে পাকিস্তানের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত। পাকিস্তানের পক্ষ থেকে আগে হামলা চালানো না হলেও ভারতের উস্কানি ও হামলার সমুচিত জবাব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। প্রায় একই রকম পাল্টা বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরও। শুক্রবার সংসদে তিনি জানান, সীমান্তে ভারতীয় সেনারা পাকিস্তানের যে কোনো হামলার সমুচিত জবাব দিচ্ছে। সম্প্রতি সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় 3 ভারতীয় জওয়ান নিহতের জেরে পরিকর বলেন, ভারতীয় সেনাদের পাল্টা হামলায় পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। শুক্রবার পাঞ্জাবের বাথিন্দায় গিয়ে সীমান্তে সহিংসতার জন্য পাকিস্তানকে আবারও দায়ী করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে ভারতের বিরুদ্ধে লড়াই না করে সরকারকে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাধ্য করতে পাকিস্তানিদের প্রতি আহ্বান জানান মোদী। সিন্ধু নদীর পানি চুক্তি প্রসঙ্গে মোদী বলেন, ভারতের ন্যায্য পানির অংশের এক ফোঁটাও পাকিস্তানকে দেওয়া হবে না। পাকিস্তানের পেশোয়ারে সন্ত্রাসী হামলায় যখন শিশুদের রক্ত ঝরে, ভারতীয়রাও কষ্টে চোখের জল ফেলে। ধর্মীয় এবং সীমান্তের বিভাজন ছাড়া দুই দেশের মানুষের অনুভবে কোনো পার্থক্য নেই। পাকিস্তানিদের বলবো, আপনাদের সরকারকে সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বলুন, ভারতের বিরুদ্ধে নয়।
গত জুলাইয়ে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বোরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের পর কাশ্মীরের সৃষ্ট উত্তেজনার ঢেউ দুদেশের নিয়ন্ত্রণ রেখায়ও ছড়িয়ে পড়ে। সীমান্তে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলায় দুপক্ষেরই নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেসামরিক প্রাণহানি ঘটেছে। নয়াদিল্লি ও ইসলামাবাদ একে অন্যের বিরুদ্ধে শতাধিকবার যুদ্ধবিরতির লঙ্ঘনেরও অভিযোগ করে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে সীমান্তে পাক ভারত চলমান উত্তেজনার মধ্যেই জম্মু ও কাশ্মীরে প্রায় প্রতিদিনই সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলার ঘটনা ঘটছে। শুক্রবার সকালে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি ও 1 সেনা নিহতের পর একই দিন কুলগ্রামে পুলিশের গাড়ি বহরে জঙ্গি হামলায় 2 পুলিশ সদস্য নিহত ও 1 জন আহত হয়। স্থানীয় পুলিশ জানায়, জঙ্গিরা গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। পুলিশ হামলাস্থল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করেছে এবং জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান চলছে। এদিকে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার 5 সদস্যকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। তাদের মধ্যে 3 জন কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত বলেও জানায় পুলিশ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ না মেলে শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার হুমকি তুরস্কের। আঙ্কারার বিরুদ্ধে মূল্যবোধ পরিপন্থী আচরণের অভিযোগ ইইউ এর। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করেছে রাজ্যের নির্বাচন কমিশন। শুক্রবার গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইন আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। এর মধ্যে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় 11 লাখ জনসমর্থন ও $45 লাখ তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি। এর মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের নতুন 2 সদস্যের নাম ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের 2 সপ্তাহ পার হয়ে গেলেও নির্বাচনী পরবর্তী নাটকীয়তা থামছে না। প্রচারণার সময় ট্রাম্প বারবারই ভোটে কারচুপির অভিযোগ তুললেও বিজয়ী হওয়ায় তিনি পুরনো সব অভিযোগের কথা ভুলে গেছেন। কিন্তু 2 দিন আগে গুরুত্বপূর্ণ 3টি অঙ্গরাজ্য উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগানে বিদেশি হ্যাকাররা ভোটের ফলাফল প্রভাবিত করেছে এমন অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কম্পিউটার বিজ্ঞানী এবং সমাজকর্মীদের দল। তখনই গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন বলেছিলেন 3টি অঙ্গরাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করতে ভোট পুনর্গণনার আবেদন করবেন তিনি। শুক্রবার এই আবেদন গ্রহণ করে উইসকনসিনের নির্বাচন কমিশন। এরই মধ্যে এই আবেদনের জন্য অনলাইনে প্রয়োজনীয় 11 লাখ জনসমর্থন ও $45 লাখ তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি। 3টি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদনের জন্য $60 থেকে $70 লাখ প্রয়োজন। 31,006 ভোট পাওয়া স্টেইন এক বিবৃতিতে বলেন, ট্রাম্পকে হোয়াইট হাউসে প্রবেশের পথে বাধা সৃষ্টি করতে নয়, বরং সাইবার হামলার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগের সুষ্ঠু সমাধানের জন্যই এই উদ্যোগ নিয়েছেন তিনি। কারো ব্যক্তিগত স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নেইনি। মার্কিনদের মঙ্গলের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের ভোট ঠিকমতো গণনা করা হয়েছে। ভোট পুনর্গণনার পর ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিজয়ী ঘোষণা করা হলেও নির্বাচনের সামগ্রিক ফলাফলে কোনো হেরফের হবে না, কারণ ট্রাম্পের সঙ্গে হিলারির ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধান এত বেশি যে এই রাজ্যের 10টি ইলেকটোরাল ভোট পেলেও হিলারির কোনো লাভ হবে না। তবে পেনসিলভেনিয়া ও মিশিগান অঙ্গরাজ্যেও পুনরায় ভোট গণনার আবেদনের প্রস্তুতি চলছে। ভোট পুনর্গণনার এই তোড়জোড়ের মধ্যেই ট্রাম্পের ব্যস্ত দিন কাটছে মন্ত্রিসভার বাকি সদস্যবর্গ ও তার ব্যক্তিগত কর্মকর্তাদের বাছাই করার কাজে। নতুন করে 2 জনের নাম ঘোষণা করেছেন তিনি। একজন জাতীয় নিরাপত্তা সহ উপদেষ্টা, এ পদে জাতীয় নিরাপত্তা বিশ্লেষক কেটি ম্যাকফারল্যান্ডকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের শীর্ষ আইনজীবী হিসেবে নির্বাচন করা হয়েছে এককালের প্রাদেশিক নির্বাচন কমিশন চেয়ারম্যান ডোনাল্ড ম্যাকঘানকে। 2 জন সম্পর্কে উচ্চ প্রশংসা করে ট্রাম্প বলেছেন, এ 2 জনই তার প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ লাভের আবেদন প্রত্যাখ্যাত হলে শরণার্থীদের ইউরোপে প্রবেশের জন্য সীমান্ত খুলে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের বিরুদ্ধে ইউরোপের মূল্যবোধ পরিপন্থী আচরণের অভিযোগ এনে দেশটির সদস্যপদ লাভের আলোচনা স্থগিত করার একদিন পরই ইউ এর প্রতি এ হুঁশিয়ারি দেন এরদোয়ান। ইউরোপ প্রতিশ্রুতি ভঙ্গ করলে তুরস্ক শরণার্থী চুক্তি থেকে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী নোমান কুর্তুলমাস। 2015 সালে 13 লাখেরও বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশ করে। এই বিপুল সংখ্যক শরণার্থীর আশ্রয়ের বিষয়ে ইউভুক্ত দেশগুলোর আন্তঃকোন্দলের মধ্যেই তুরস্ককে জোটের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়ে 2015 সালের মার্চে দেশটির সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশের শরণার্থী ও উত্তর আফ্রিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশীর স্রোত ঠেকাতে এই উদ্যোগ নেয় ইউরোপ।
জোটে অন্তর্ভুক্তির বিষয়ে আঙ্কারার সঙ্গে আলোচনা ও অন্য প্রক্রিয়া গতিশীল থাকার মধ্যেই সম্প্রতি ইইউ নেতারা অভিযোগ করেন তুরস্ক ইউরোপের মূল্যবোধ বিরোধী আচরণ করছে। দেশটি ইইউর প্রতি ভারসাম্যমূলক আচরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের নেতারা তুরস্কের সদস্যপদ বিষয়ে আলোচনা সাময়িকভাবে স্থগিত করার পক্ষে ভোট দেন। তাৎক্ষণিকভাবে এ ভোটকে অর্থহীন উল্লেখ করে এর নিন্দা জানান তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমর সেলিক। শুক্রবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউরোপ শরণার্থী চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করলে ও জোটে তুরস্কের সদস্যপদ লাভের প্রক্রিয়া বাতিল করা হলে শরণার্থীদের ইউরোপে প্রবেশের জন্য তুর্কি সীমান্ত খুলে দেওয়া হবে। গ্রিসে শরণার্থী শিবিরে আগুনের ঘটনায় 50,000 শরণার্থী অন্য দেশে যেতে সীমান্তে ভিড় করছে। তুরস্ক যদি সীমান্ত খুলে দেয় কি হবে একবার ভাবুন। প্রতিশ্রুতি মেনে আমরা 30 থেকে 35 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছি, কিন্তু আপনারা কথা রাখেননি। ইউরোপীয় ইউনিয়ন বিরোধী অবস্থানের কারণে তুরস্ক চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছেন তুর্কি উপপ্রধানমন্ত্রী নোমান কুর্তুলমাসো। গত জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বিরোধী মতাদর্শদের প্রতি এরদোয়ান সরকারের দমন পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে ইউরোপীয় ইউনিয়ন। সে সময় অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ইইউকে সতর্ক করে এরদোয়ান সরকার। এরই প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের সদস্যপদের আলোচনা সাময়িকভাবে স্থগিত করল বলে গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে। আগামী 15 ও 16 ডিসেম্বর ব্রাসেলসে ইইউ জোটের নিয়মিত সম্মেলনে তুরস্কের সদস্যপদ নিয়ে আবারও আলোচনার কথা রয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সৌদি আরবের ইয়েমেন সীমান্তে হাউথি বিদ্রোহীদের স্থল হামলায় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর 3 সদস্য নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের আল আবাব সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। এতে 3 সীমান্তরক্ষী নিহত হয়। এছাড়া আহত হয় বেশ কয়েকজন। এছাড়া ইয়েমেনের আল সারকাহ এলাকায় সৌদি সেনা ক্যাম্প লক্ষ্য করে মর্টার হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। এতে বেশ কয়েকজন সেনা আহত হয় বলেও জানা গেছে। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকির সামনে ওই যুবককে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানান, ওই যুবক তল্লাশি চৌকির পুলিশকে ছুরিকাঘাত করলে নিরাপত্তা বাহিনীর সদস্য পাল্টা গুলি ছোড়ে। এতে তার মৃত্যু হয়। 2015 সালের অক্টোবর মাস থেকে চলমান সহিংসতায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 229 ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, তাদের 155 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ফিলিস্তিনিদের হামলার শিকার হয়েছে। এছাড়া তাদের হামলায় 33 জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। চলমান সহিংসতার মধ্যে ফিলিস্তিনের নতুন নতুন এলাকা দখল করে অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি অভিযোগে বিক্ষোভ অব্যাহত। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর 25,000 সদস্য মোতায়েন। আবারও সিরীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে বিমান হামলার অভিযোগ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ওই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। একই দিন অবরুদ্ধ আলেপ্পার পশ্চিমে ও দুমায়ও বিমান হামলা চালিয়েছে রুশ ও সিরীয় সরকারি বাহিনী। এদিকে দক্ষিণাঞ্চলীয় কুনিত্রা বিদ্রোহী মুক্ত হওয়ার পর ইসরায়েল সীমান্তের কাছে সেনা ঘাঁটিতে ফিরে গেছে জাতিসংঘের পর্যবেক্ষক সেনারা। চারিদিকে কেবলই ধ্বংসস্তূপ। শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমে তাকাদ এলাকায় রুশ সমর্থিত সিরীয় সেনাবাহিনী চালানো বিমান হামলার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে এভাবেই হতাহতদের উদ্ধার করা হয়। এ হামলায় 5 শিশু সহ অন্তত 10 জন নিহত হয় বলে জানায় সংবাদ মাধ্যম। আমরা যখন মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য জড়ো হই, তখন রুশ বিমান থেকে পরপর 2টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এতে 10 জন নিহত হয়, আহত হয় আরো প্রায় 10 জন। এখনো হতাহতদের খুঁজে বের করতে কাজ করছে উদ্ধারকারীরা। হামলা চালানো হয় ইদলিবেও। এদিন তারমানিন গ্রামে একটি হাসপাতালে বিমান হামলায় 3 জন নারী নিহত হয়। এই হামলার জন্য রুশ কিংবা সিরীয় সরকারি বাহিনীকে দায়ী করে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করে, তারা ইচ্ছাকৃতভাবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে। তবে হাসপাতালে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে দামেস্ক ও মস্কো। একই দিন দামেস্কের দুমা এলাকায়ও বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়। হামলায় 2 শিশু সহ 3 জন নিহত হয়, আহত হয় 15 জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এদিন দুমার পূর্বাঞ্চলীয় ঘোটার আবাসিক এলাকায় প্রায় 12 বার বিমান হামলা চালানো হয়।
এরই মধ্যে ইসরায়েলের গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার কুনেইত্রা সীমান্তের কাছে সেনাঘাঁটিতে ফিরে গেছে জাতিসংঘের পর্যবেক্ষক সেনারা। সিরীয় সরকারি বাহিনী এলাকাটি বিদ্রোহী মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ফিরে এসেছেন তারা। 2014 সালে নিরাপত্তা ব্যবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। জাতিসংঘের পর্যবেক্ষক সেনারা তাদের ঘাঁটিতে ফিরে এসেছে। শান্তিরক্ষী বাহিনীর মতো বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এদিকে শুক্রবার সিরিয়ার আলবাব এলাকায় বিমান হামলায় নিহত 3 তুর্কি সেনার মধ্যে একজনের দাফন অনুষ্ঠান রাজধানী আঙ্কারায় সম্পন্ন হয়েছে। গেল বৃহস্পতিবার সন্দেহজনক সিরীয় সরকারি বাহিনীর বিমান হামলায় ওই 3 তুর্কি সেনা নিহত হয় বলে জানায় আঙ্কারা। শিরিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের সন্ত্রাসী হামলা চক্রান্ত নস্যাতের দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার পুলিশি অভিযানে 5 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির একজন প্রসিকিউটর জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে এ হামলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। পরিকল্পনা অনুযায়ী আগামী 1 ডিসেম্বর পুলিশ ও গোয়েন্দার সদর দপ্তর ছাড়াও প্যারিসের দর্শনীয় স্থানে এ হামলার পরিকল্পনা ছিল। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিদের এ হামলার নির্দেশনা দিয়েছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। গেল বছরের নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন 130 জন। ইরানের উত্তরাঞ্চলে 2টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে সেমনান প্রদেশের শাহরাউজ শহরের কাছাকাছি হাফকান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 7টি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স করে হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে 2টি ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় ও আগুন ধরে যায়। একই লাইনে 2টি ট্রেন চলে আসার কারণ ও দুর্ঘটনা খতিয়ে দেখতে তদন্ত চলছে। পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় 4 হামলাকারী ও 2 সেনা সদস্য নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত 14 সেনা সদস্য। সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, শনিবার সেনা ক্যাম্পের ভেতরে প্রবেশ করে একটি মসজিদের আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে সেখানকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কারণে বড় ধরনের হতাহত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ হামলার জন্য পাকিস্তান তালেবানকে দায়ী করা হয়েছে, তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তানে তালেবান বিরোধী অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। এরপরই বিভিন্ন সময় পাকিস্তানে হামলা চালিয়ে আসছে তালেবান। ভারতের হরিয়ানায় সুতা তৈরির কারখানায় আগুন লেগে 6 কর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে 2 জন। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার হরিয়ানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় 6 কর্মী। এ সময় কারখানায় প্রায় 50 জন কর্মী উপস্থিত ছিল। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তের নারওয়ান এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বস্তির অনেক ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে ঘটনার তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় 2টি নার্সিং হোমে অভিযান চালিয়ে 10 শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের বয়স 1 থেকে 10 মাস বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর সিআইডি কর্মকর্তারা। শুক্রবার গভীর রাতে দক্ষিণ শহরতলির পূর্বাশা নামের একটি মানসিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় বিদেশি শিশু পাচারে জড়িত সন্দেহে নার্সিং হোমটির মালিক রীনা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর বসিরহাট আদালতে তোলা হয়। বিচারক তাকে 11 দিন সিআইডির হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে শিশু পাচারের অভিযোগ অস্বীকার করেছেন রীনা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুক্রবার অপর একটি নার্সিং হোমে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে 2 শিশুর লাশ উদ্ধার করে গোয়েন্দা বাহিনী। দক্ষিণ কোরিয়ায় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও দেশটির বিভিন্ন রাস্তায় সাধারণ মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। পুলিশ জানায়, বিক্ষোভ সমাবেশ মোকাবিলায় সিউলে 25,000 নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউসে অভিমুখী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির প্রাদেশিক নগরীগুলোকে 5 লাখ লোক বিক্ষোভ প্রদর্শন করছে। এটি তাদের সরকার বিরোধী 5ম সাপ্তাহিক সমাবেশ। গত মাসে সরকার বিরোধী এ ধরনের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশের শুরুর পর থেকেই
এত অংশ নেয়ার লোকজনের সংখ্যা বেড়েই চলছে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী, শ্রমিক ও কৃষক সহ নানা পেশার মানুষ অংশ নিচ্ছে। এ সময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এদিকে পার্ক তার বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ক্ষমা চাইলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। দুর্নীতির অভিযোগে ব্রাজিল সরকারের সচিব গেদ্দেল ভাইরা লিমা পদত্যাগ করেছেন। তার এই দুর্নীতির ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাইকেল টেমারও সংযুক্ত ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ব্রাজিলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মার্সেলো কালেরো লিমার বিরুদ্ধে জমি দখলে চাপ প্রয়োগ করা সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডার মধ্যেই শুক্রবার তিনি পদত্যাগ করেছেন। সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায় যে টেমারের মামলা তদন্তের বিষয়ে কমিটি গঠন করা হতে পারে। লিমায় ব্রাজিল সরকারের চতুর্থ মন্ত্রী যারা দুর্নীতির দায়ে এ পর্যন্ত পদত্যাগ করেছেন। ইতালির উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শুক্রবার এই বন্যায় বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত একজন নিখোঁজ আছে। দেশটির পিটমিন্টো ও লিগুরিয়া এলাকায় এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তানারো নদীতে সৃষ্ট বন্যায় বেশ কয়েকটি শহর সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রায় 25টি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গণমাধ্যম। চীনে শুক্রবারের 6.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শজিনজিয়ানের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ভবন ধসে ওই ব্যক্তির প্রাণহানি ঘটে। ভূমিকম্পের মাত্রা তীব্র হওয়ায় তৃতীয় স্তরে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। ওই এলাকায় অপেক্ষাকৃত কম লোকের বসবাস থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার সার্ভিস ও পুলিশের বিশেষ দল উদ্ধার অভিযান চলছে। ফিলিপিন্সে অনলাইনে অবৈধভাবে জুয়া খেলার অভিযোগে 1200-র বেশি চীনা নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ফিলিপিন্সের ইমিগ্রেশন বিভাগ জানায়, গত কয়েকদিন ধরে ফিলিপিন্সের পাম্পানগা প্রদেশের বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফিলিপিন্সে অবৈধভাবে জুয়া খেলার বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দেন দেশটির সরকার। চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার সহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। আটককৃতরা ফিলিপিন্সে কোনো কাগজপত্র ছাড়া অবৈধভাবে বসবাস করছিল বলেও জানায় ইমিগ্রেশন বিভাগ। এর আগে গেল সেপ্টেম্বর মাসে একই অভিযোগে অন্তত 154 জন চীনা নাগরিককে গ্রেফতার করেছিল ফিলিপিন্স কর্তৃপক্ষ। What is your nationality? Are you Chinese? পার্ক বিদ্রোহীদের সাথে করা শান্তি চুক্তি যে দল সমর্থন করবে 2018 সালের জাতীয় নির্বাচনে সেই দলের প্রার্থীকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের নেতা রদ্রিগো লন্দোনাও। তিনি এই চুক্তিকে বিজয়ের স্বাদ বলে উল্লেখ করেন। এদিকে ফার্ক বিদ্রোহীদের সাথে করা শান্তি চুক্তি সাবধানের সাথে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটির অধিকাংশ মানুষ। তারা জানান, ফার্ক বিদ্রোহীরা কলম্বিয়ায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা দেশের মানুষ কোনোদিনই ভুলতে পারবে না। তবুও দেশের সামগ্রিক শান্তির জন্য এই চুক্তি সাবধানতা অবলম্বন করে বাস্তবায়ন করতে হবে। এর আগে গেল বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো ফার্ক বিদ্রোহীদের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। সহিংস প্রতিবাদের শাস্তিস্বরূপ বুলগেরিয়া থেকে 1000 শরণার্থী বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে বুলগেরিয়া সরকার। শুক্রবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো ভরিসন জানান, 1000 অভিবাসন প্রত্যাশীকে বুলগেরিয়া থেকে বিতাড়িত করা হতে পারে। বৃহস্পতিবার বুলগেরিয়ার সবচেয়ে বড় শরণার্থী শিবির হারমানলিতে শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে শরণার্থীরা আশেপাশের ঘরবাড়ি ভাঙচুর করে। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ভাঙচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় জনগণ। বুলগেরিয়ার নিয়ম নীতি অবমাননার দায়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের তত্ত্বাবধানে আফ্রিকার দেশ উগান্ডায় পরিচালিত বেশ কিছু বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে।
ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমিজ BIA এর আওতায় উগান্ডার লিম্বোতে পরিচালিত বিদ্যালয়গুলো বন্ধের নির্দেশ দিয়েছে উগান্ডা কর্তৃপক্ষ। উগান্ডার হাইকোর্ট থেকে জানানো হয়, অস্বাস্থ্যকর ও অযোগ্যতার কারণে বিদ্যালয়গুলো ডিসেম্বরের মধ্যে বন্ধ করে দেয়া হবে। এ ব্যাপারে দেশটির শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালকের দাবি, নার্সারি ও প্রাইমারি বিদ্যালয়গুলোর কোনো লাইসেন্স নেই এবং শিক্ষকদের যোগ্যতাও নেই। বিদ্যালয়গুলোতে কি শেখানো হচ্ছে তা নিয়ে সরকার উদ্বিগ্ন। নিজের বিয়ে নিয়ে মানুষের মনে কত স্বপ্নই থাকে। বেশিরভাগ মানুষই বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনা নেয়, বিভিন্ন ধরনের উদ্যোগ। তেমনি যুক্তরাষ্ট্রের এক যুগল পরিকল্পনা করেছিলেন বিয়ে করবেন হ্যারি পটার সিনেমার স্টাইলে। করেছেনও তাই। চলুন দেখে আসি সেই বিয়ের দৃশ্য। চলছে বিয়ের প্রস্তুতি। নাচ গানের পাশাপাশি জাদুর দৃশ্য ও চরিত্রগুলো দেখে নিশ্চয়ই বোঝার বাকি নেই এটি হ্যারি পটার সিনেমার অংশ। সিনেমার প্রতিটি পরতে পরতে রয়েছে জাদুর খেলা ও রোমাঞ্চকর দৃশ্য। এই সিনেমার মতো করে কেউ যদি নিজের বিয়ের অনুষ্ঠান করতে চান তবে কেমন হবে? ইন্ডিয়ানার কার্মেল শহরের কায়লা রিড ও ম্যাথিউ জ্যাকব বিয়ের মঞ্চে দাঁড়ানো। তবে বরকনের পরনে সাদা গাউন ও স্যুটের বদলে দেখা যাচ্ছে কালো গাউন। হ্যারি পটারের কাহিনীতে মুগ্ধ হয়ে এই যুগল কয়েক বছর ধরে পরিকল্পনা করেন বিয়ে করবেন হ্যারি পটার সিনেমার স্টাইলে। তাদের সে স্বপ্ন পূরণও হয়েছে, যদিও বিয়ের স্থান সম্পর্কে আগে থেকে হয়তো এতটুকুও ধারণা ছিল না তাদের। হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় কায়লা রিডকে। চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তবে এ কারণে বিয়ের আনুষ্ঠানিকতায় কোনো পরিবর্তন আনতে চাননি এ যুগল। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি নর্থ হসপিটালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। সত্যি বলতে এটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। সব বাধা সত্ত্বেও পরিকল্পনা মতোই আমাদের বিয়ে হয়েছে। বিয়েতে যোগ দেন বরকনের স্বজন ছাড়াও হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফরা। আর তাদের সবার মনেই ছিল নতুন এ দম্পতির জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা। শিরিন আক্তার, সময় সংবাদ। অবশেষে নিজেদের নতুন স্টেলথ ফাইটার জেটকে প্রকাশ্যে আনল চীন। দেশটির দ্বিবার্ষিক এয়ার শোতে চীনের প্রস্তুত করা J-20 স্টেলথ ফাইটারকে প্রকাশ্যে আনল দেশটির সরকার। চীনা কর্তৃপক্ষের দাবি, এগুলো রাডারকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে প্রতিপক্ষের আকাশ সীমায় হানা দিতে অত্যন্ত দক্ষ। বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন বিমান বাহিনীর সঙ্গে পাল্লা দিতেই নিজেদের দেশে স্টেলথ ফাইটার তৈরি শুরু করে বেইজিং। চীনের জুহাই শহরে অনুষ্ঠিত হয় এবারের চায়না এয়ার শো। মঙ্গলবার দেশের বৃহত্তম এই এয়ার শোতে দুটি J-20 ফাইটার জেট তাদের ক্ষিপ্রতা ও নৈপুণ্য প্রদর্শন করে। টানা 60 সেকেন্ড অসাধারণ কসরত দেখায় তারা। 2010 সালে চীনের তৈরি J-20 স্টেলথ ফাইটারের ছবি প্রথম প্রকাশ্যে আসে। চীনা কর্তৃপক্ষ তখনও এ সম্পর্কে গোপনীয়তা বজায় রাখে। প্রকল্পের দায়িত্ব নেয় চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন। চোখের সামনে J-20 ফাইটার জেটের প্রায় খাড়াভাবে ঘুরে যাবার দৃশ্য আমাকে পুলকিত করেছে। আমার উচ্ছ্বাসকে ভাষায় প্রকাশ করা কঠিন। চীনের বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে অহেতুক ভয়ে থাকার দিন আজ থেকে শেষ হলো। চীনা বিশেষজ্ঞরা দাবি করছেন, এই স্টেলথ ফাইটারের সুবাদে মার্কিন স্টেলথ ফাইটার F-22 র্যাপটারের সঙ্গে সমানতালে লড়াইয়ের সক্ষমতা অর্জন করল তাদের বিমান বাহিনী। এ ধরনের যুদ্ধবিমান তৈরি করা হয় প্রতিপক্ষের আকাশ সীমায় গোপনে হানা দেওয়ার জন্য। বিশেষ প্রযুক্তির কারণে স্টেলথ ফাইটারের গতিবিধি রাডারে ধরা পড়ে না, কিন্তু J-20 উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডারকে ফাঁকি দিতে কতটা সক্ষম তা এখনো প্রমাণিত নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার আকাশে ওড়ার সময় তীব্র আওয়াজ করে ফাইটার দুটি। চীনের এই স্টেলথ ফাইটার যেরকম গর্জন করছে, তাতে অভিযানের সময় নিজেদের উপস্থিতি কতটা লুকিয়ে রাখতে সক্ষম হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। চলে গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো। শনিবারই অন্ত্যেষ্টিক্রিয়া এই মহানায়কের। কমরেডের মৃত্যুতে শোকাগ্রস্ত হাভানার জনগণ। কাশ্মীর ইস্যু অন্তর্ভুক্ত করে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। প্রতিবেশীদের বিরুদ্ধে না লেগে পাকিস্তানকে সন্ত্রাস দমনের লড়াইয়ে নামার আহ্বান মোদির। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করল নির্বাচন কমিশন। নতুন মন্ত্রিসভার আরও 2 সদস্যের নাম ঘোষণা ট্রাম্পের।
এবং সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে আবারও হাসপাতালে বিমান হামলার অভিযোগ। আলেপ্পো ও দুমায় রুশ বিমান অভিযান জোরদার। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ে।